বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ গোলের দারুণ একটা জয় বার্সেলোনা পেয়েছে এবং এই ম্যাচে বার্সার জয়ের নায়ক ফেরান তোরেস বদলি হিসেবে যিনি নেমেছিলেন এবং ম্যাচটা এন্টারটেইনিং হয়ে ওঠে অনেক বেশি সেকেন্ড হাফে। মূলত রাফিনিয়ার গোলে লিড নিয়েছিল বার্সেলোনা, সেই লিড শোধ হয়ে গিয়েছিল সেরহাও গিরাসির পেনাল্টি থেকে এবং এরপরে ফেরান তোরেস দলকে এগিয়ে দেন। একটা দূর থেকে শট গোলকিপার ঠেকিয়ে দিয়েছেন, রিবাউন্ডে তিনি বলটা জালে ঢুকিয়ে দেন। গিরাসি আরও একটা গোল করে সমতায় ফেরান আরও একবার দলকে। ফেরান তোরেস লামিন ইয়ামালের একটা পাস থেকে গোল করে দলকে পাইয়ে দেন শেষ দিকে আরও একবার লিড এবং ওই গোলটাই শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দলকে। এই নিয়ে আরও একবার বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে দিলেন হান্সি ফ্লিক। ডর্টমুন্ড এবং বার্সেলোনার এই ম্যাচটা আমার কাছে মনে হয়েছে বার্সেলোনা শুরু থেকে ম্যাচটা ডমিনেট করেছে। আপনি কি আমার সঙ্গে একমত? বার্সেলোনা শুরু থেকে ডমিনেট করেছে, একই সঙ্গে বার্সেলোনা এবং ডর্টমুন্ড মিলে ঝুলে ভুলের কম্পিটিশনে নেমেছিল, একদম ভুলের কম্পিটিশনে, যেই ভুল থেকেই বেসিক্যালি পরবর্তী গোলগুলো আছে। রাফিনিয়ার গোলটা যদি আপনি ওইখানে হিসাবে না ধরেন, সেকেন্ড হাফ ওয়াজ ভেরি মাচ এন্টারটেইনিং। প্রথম হাফে অনেক কিছু হচ্ছিল। ডর্টমুন্ড যেটা করে যে নর্মালি তারা কন্টেইন করে খেলার চেষ্টা করে, ট্রানজিশনে কাউন্টারে তারা আক্রমণের চেষ্টা করছে। ডুরানভিলের খেলা আমার বেশ ভালো লেগেছে এখানে। কিন্তু ডুরানভিলের যে কাজটা ছিল বয়সের তুলনায় এর চেয়ে আর ভালো কিছু এক্সপেক্ট করার তো কোনো উপায় নাই। আপনি এক্সপেক্ট করতে পারেন না আসলে, মানে এরকম একটা বিগ ম্যাচে যেখানে জেইমি গিটেন্সের উপরও অনেক ভরসা ছিল, ভালো পারফর্ম করে যাচ্ছিলেন, টানা 4 ম্যাচে 4 গোল করেছেন। তারও কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে, যেমন তিনি অনেক বেশি 1v1-এ চলে যেতে চান, সেখানে ডিসপোজেসড হন, আবার সেই জায়গায় তিনি লাভও করেছেন। তবে বার্সেলোনার ব্যাপারে একটু থাকি, দুটা ব্যাপার। সেটা হচ্ছে বার্সেলোনা স্টিল ক্লিনিক্যাল। বার্সেলোনা যখন চান্সেস পাচ্ছে, যখন রাফিনিয়া স্পেশালি চান্স পাচ্ছেন, রাফিনিয়া সেগুলোকে কনভার্ট করছেন। এবং একটা স্ট্যাট দেখছিলাম যে বার্সেলোনার কোনো প্লেয়ার চ্যাম্পিয়ন্স লিগে লাস্ট 9টা গোল করেছেন এরকম একজনই প্লেয়ার ছিলেন এর আগে, সেটা লিওনেল মেসি, আর কেউ নেই। সেই জায়গায় এখন রাফিনিয়া নিজেকে নিয়ে গেছেন, কিন্তু আপনি রাফিনিয়াকে স্টারম্যান বলতে পারছেন না বার্সেলোনা হয়ে, কারণ স্টারম্যান লামিন ইয়ামাল। তাই বলতে হচ্ছে লামিন ইয়ামাল প্রতি ম্যাচে কিছু না কিছু এমন করছেন যেটা হ্যাঁ এক্স্যাক্টলি, এবং ওই যে ট্রাইভেলাটা তিনি মেরেছিলেন ওটা রাফিনিয়া জায়গা মতো পৌঁছেও গেছেন, আনলাকি যে শেষ পর্যন্ত ফিনিশিংটা হয় নাই। ডর্টমুন্ডের বিপক্ষে এই ম্যাচটাই বার্সেলোনার অফসাইড ট্র্যাপ নিয়ে আমরা কথা বলতে পারি। অফসাইডে গেরাসি বেশ কভার করেছিলেন কয়েকবার। প্রথমবার যখন গোলটা করলেন তখন তো বুঝেই গেছেন যে এটা হবে না, হয়নি। এবং বার্সেলোনার ফুটবলাররা অফসাইড ট্র্যাপটাকে এত সিরিয়াসলি নিয়েছে যে তারা ওইটার উপর বেস করে সম্ভবত পুরো ম্যাচ খেলছে। প্রত্যেকটা গোলে আপনি দেখেন যে তৃতীয় গোলটা বার্সেলোনা হজম করেছে, অফসাইডের ট্র্যাপ কাজে লাগে নাই বার্সা, দ্বিতীয় গোলটা ওইভাবে দ্বিতীয় গোলটা হজম করেছে। তৃতীয় গোলটা বার্সা নিজে করেছে, সেই গোলে অফসাইড ট্র্যাপ ফাঁকি দিয়ে ফেরান তোরেস ঢুকেছেন। রাফিনিয়া বেশ কয়েকবার অফসাইড ট্র্যাপ ফাঁকি দিয়েছেন। হয় আপনি এ পাশ থেকে অফসাইড ট্র্যাপ ফাঁকি দিচ্ছেন, নয় আপনি অন্য পাশে অফসাইডে ফেলার চেষ্টা করছেন আপনার অপোনেন্টকে। বার্সার খেলা এই যে টু প্রেডিক্টেবল, হ্যাঁ বার্সা জিতেছে, কিন্তু এই যে তাদের খেলা অনুমান করা যাচ্ছে এবং কোথাও কোথাও অপোনেন্ট সেটা খুব ভালো মতো রিডও করতে পারছে। যে দ্বিতীয় গোলটা বার্সা হজম করলো, পাস্কাল গ্রোস যেখানে ছিলেন ওইখানে তো খুব ভালো মতো পুরো ব্যাপারটা রিড করেছে বরুসিয়া ডর্টমুন্ড এবং কাজে লেগে গেছে, সেখান থেকে গোল হয়েছে। আপনি হয়তো এই স্টেজে এসে এই 2টা গোল খেয়েও 3টা গোল দিতে পেরেছেন, কিন্তু আপনি যখন একবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে চলে যাবেন, যখন আপনাকে হয়তো আরও বড় পরীক্ষার মুখোমুখি হতে পারে, তখন আপনি এই জিনিসগুলো তো আপনাকে শুধরাতে পারতে হবে। এটা ভালো পয়েন্ট বলেছেন। সেটা হচ্ছে বার্সেলোনা 6টা ম্যাচের মধ্যে 5টা টানা ম্যাচ জিতেছে, প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল। এবং বার্সেলোনার আর্সেনালের সবচেয়ে বড় ওয়েপন হচ্ছে মানে আপনার এই ধরনের ট্যাকটিক্স অনুযায়ী হচ্ছে অফসাইড ট্র্যাপটা, যেটা আপনার স্ট্রং স্যুট, সেটা একই সঙ্গে আপনার উইক স্যুটও, যেটা লা লিগাতে মোটামুটি অলরেডি দেখা যাচ্ছে যে এই ব্যাপারটা, কারণ লা লিগার টিমগুলোর আসলে স্টাডি করার জায়গা অনেক থাকে, যারা ধরেন সোসিয়েদাদ কিংবা বেতিস বা মায়োরকা, তারা অনেক সময়টা পায় স্টাডি করার জন্য যে বার্সেলোনা কীভাবে, তারা বার্সেলোনা একটা করে এক্সট্রা ম্যাচ খেলছে, ফ্যাটিগো কাজ করছে, তাদের পড়ারও সুযোগ অনেক বেশি রয়েছে। সো সেখান থেকে এই অফসাইড ট্র্যাপটা অলরেডি লা লিগায় প্রুভেন যে বার্সেলোনা কাজে লাগাতে পারছে না। চ্যাম্পিয়ন্স লিগে অলরেডি আপনি দেখলেন যে পাস্কাল গ্রোস যেই রানটা নিয়েছেন, সেখানে ইয়ান কুতো কিন্তু বলটা ইন্টারসেপ্ট করলেন, পরে সেখানে কিন্তু গিরাসি অফসাইডের ভিতরেই ছিলেন, 2জন ছিলেন। গ্রোস রানটা নিয়েছেন, গ্রোস রানটা নেওয়ার পর 2জন কিন্তু বেসিক্যালি তখন সামনে মানে ডিফেন্ডারদের সামনে চলে আসছেন। সো বার্সেলোনার জন্য পরবর্তী রাউন্ডগুলোতে মানে হান্সি ফ্লিক এই ট্যাকটিকটাকে, এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, বার্সেলোনার ব্যাকলাইন কিন্তু সম্ভবত খুব বেশি রিলায়েন্ট হয়ে গেছে এই অফসাইড ট্র্যাপটার উপর, যে
ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু ল্যাপসের চান্স অনেক বেশি থাকে। যেমন বালদে গতকালকে অনেকবার একটু পিছনে পড়ে গেছেন, কুন্দের সঙ্গে ভালো রকম ডুরানভিলের গিটেন্সের 1v1 হয়েছে। সো এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু বার্সেলোনা পরবর্তীতে ভুগতে পারে। আপনি আর্সেনালের উদাহরণটা আনছেন, আর্সেনালের সঙ্গে বার্সেলোনার গুণগত তফাৎ থেকে আর্সেনাল তো মিডফিল্ডে প্রেশারটা রাখতেছে অপোনেন্টের উপরে, যেটা বার্সেলোনা কখনো কখনো ছুটে যাচ্ছে, এবং যখনই ছুটে যাচ্ছে তখনই তারা ওইখান থেকে গোল হজম করছে। এই হচ্ছে আমার কাছে মনে হয়েছে। তবে ডিফেন্সের কথা বলছেন, বার্সেলোনার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন পাউ কুবার্সি। একটা ভালো গেইম তার গেছে, এবং গিরাসিকে আটকে রাখার গিরাসি আরও ভালো করতে পারতেন। আমার কাছে মনে হচ্ছে কয়েকটা হাফ চান্সেস তার কাছে এসেছিল, যেখান থেকে তিনি গোল শেষ পর্যন্ত পান নাই। তবে এই ম্যাচ শেষে বার্সেলোনা, যেটা তাদের জন্য খুবই বড় স্বস্তির খবর, যে তারা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে গেছে। হান্সি ফ্লিক ম্যাচ শেষে কি বলছেন সেটা যদি আমরা দেখে নেই, আমি মনে করি আমরা দারুণ খেলেছি, ঠিক আছে, আমরা একমত। তারা ম্যাচে 2 বার ফেরার পরও আমরা মানসিকভাবে শক্ত ছিলাম, আর এখান থেকে ম্যাচ জেতা একটা স্পেশাল ব্যাপার, এটা স্পেশাল ব্যাপার। কিন্তু সেই ধারাবাহিকতা বার্সেলোনার থাকবে কিনা, এটাই এখন প্রশ্ন, তাই না? প্রশ্ন তো আছেই, কারণ চ্যাম্পিয়ন্স লিগটা মোটামুটি আপনি ধরতে পারেন ডান অ্যান্ড ডাস্টের প্রথম পর্বটা, এবং তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ যে ফেব্রুয়ারি মাসে ওই প্লে অফগুলোর ম্যাচ খেলতে হবে না। হ্যাঁ, ধরে নিতে পারেন যে ওই প্লে অফ ম্যাচ খেলতে হচ্ছে না আলটিমেটলি, কারণ 15 পয়েন্ট নিয়ে আপনি এক্সপেক্ট করতে পারেন যে তারা টপ 8 বার্সার পরের ফিক্সারগুলো দেখে নিই, তাহলে আমার মনে হয় হিসাব করতে সুবিধা হবে। বার্সেলোনা পরের ম্যাচ বেনফিকার মাঠে, আতালান্তার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ, খুব সহজ না। আতালান্তার সঙ্গে হোম ম্যাচ, বেনফিকা অ্যাওয়ে, খুব সহজও না, খুব সহজ না। বেনফিকার ঘরের মাঠে ম্যাচ, একটা রেকর্ড হওয়ার চান্স কিন্তু আছে আনহেল দি মারিয়ার, সেখানে সেই ম্যাচই হয়ে যেতে পারে। কাল হয়নি, অনেক চেষ্টা হয়েছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে হয়নি। তবে আতালান্তা বার্সেলোনা ম্যাচটা বেশ টেস্টি একটা ফিক্সচার হবে আতালান্তার জন্য, কারণ খুবই সিরিয়াস, কারণ আতালান্তা মাঝখানে ম্যাচটা কার সাথে আমার মনে নেই, তবে আতালান্তার জন্য খুবই ক্রুশাল যদি তারা টপ 8 থেকে ফিনিশ করতে চায় এই দুইটা ম্যাচ থেকে পয়েন্ট নেওয়ার জন্য। তবে বার্সেলোনা চাইবে যে আসলে অ্যাটলিস্ট একটা পয়েন্ট হলেও মোটামুটি কনফার্ম থাকবে তারা টপ 8 ফিনিশ করার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.